হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয় বিচার বিভাগীয়। এই শাসনকাল নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আসে এক প্রশ্ন: কিভাবে দীর্ঘায়িত হলো ক্ষমতা? কিভাবে একটি দল অজনপ্রিয় হয়েও এত দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকে গেল? আর তার পরিণামে দেশের জনগণ কি হারালো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেরিয়ে আসে একের পর এক গল্প, যেখানে রয়েছে ক্ষমতার লোভ, নৈতিকতার পতন এবং গণতন্ত্রের বুনিয়াদকে ধ্বংস করার ঘটনা প্রবাহ, যার শুরুটা হয়েছিল 2008 সালের 29 ডিসেম্বর এক 11 সরকার পরবর্তী বাংলাদেশে এক নতুন যুগের সূচনার মধ্য দিয়ে। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে একচেটিয়া জয়লাভ করে আওয়ামী লীগ, যার নেতৃত্বে ছিলেন শেখ হাসিনা। সে সময় দেশের মানুষকে স্বপ্ন দেখানো হয়েছিল পরিবর্তনের, উন্নয়নের, গণতন্ত্র পুনরুদ্ধারের নামে কথিত ডিজিটাল বাংলাদেশের। কিন্তু সেই স্বপ্ন ধীরে ধীরে রূপ নেয় এক বিভীষিকাময় বাস্তবতায়। 15 বছরের শাসনকালে বিশ্বজুড়ে আলোচনায় স্থান পায় আওয়ামী লীগ সরকারের ক্ষমতার অপব্যবহার আর মেগা প্রকল্পের নামে 6000 mAh battery, one and only Power Master, Next-G N73. ব্যাপক লুটপাট। এই 15 বছরে প্রশাসন, বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর দলীয়করণ ছিল এতটাই গভীর যে সরকার তার ক্ষমতাকে টিকিয়ে রাখতেই সবকিছু করেছিল। প্রশাসনের গলদ, বিচার বিভাগের অবিচার এবং আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতন সব মিলিয়ে এই শাসনকালকে মনে করা হয় এক অধ্যায়, যেখানে জনগণের অধিকার বারবার হয় পদদলিত। এই শাসন ব্যবস্থার পেছনে ছিলেন কিছু উচ্চপদস্থ কর্মকর্তা, যারা সরকারকে ধরে রাখার জন্য করেছেন নিজেদের ক্ষমতার অপব্যবহার। তাদের মধ্যে অন্যতম ছিলেন এইচ.টি. ইমাম, যিনি প্রশাসনকে দলীয়করণের মাধ্যমে প্রভাবিত করেছিলেন নির্বাচনকে। 2014 সালে তার স্বীকারোক্তি আজও দেশবাসীর মনে গেঁথে আছে, যেখানে তিনি বলেছিলেন কিভাবে প্রশাসনের সদস্যদের ব্যবহার করা হয়েছে নির্বাচন পরিচালনার কাজে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের দেশপ্রেম ও জীবন বাজি রেখে সাহসিকতাপূর্ণ ভূমিকার কথা স্মরণ করাটাকে যারা অন্যায় হিসেবে বিবেচনা করে ভুল ব্যাখ্যা করছেন, তাদের বিবেকের কাছে জিজ্ঞাসা, সেদিন নির্বাচন না হলে, গণতন্ত্র ব্যাহত হলে, উগ্র জঙ্গি গোষ্ঠীর উত্থানের মধ্য দিয়ে দেশের উন্নয়নের গতি থেমে গেলে তাতে কাদের কতটুকু লাভ হতো তা একবার দয়া করে ভেবে দেখবেন কি? এর মধ্যে ছিলেন বিচার বিভাগের প্রধান এবিএম খায়রুল হক। তিনি সেই ব্যক্তি যিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থাকে করেন ধ্বংস। তার এই সিদ্ধান্ত গতিপথ নির্ধারণ করে দিয়েছিল পরবর্তী 14 বছরের শাসন ব্যবস্থার, যার কলমের খোঁচায় ধ্বংস হয়ে যায় সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা। আওয়ামী লীগের ক্ষমতাকে শক্তিশালী করতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ। এরা সামরিক বাহিনীতে রাজনীতির অনুপ্রবেশ ঘটিয়ে করেন দলীয়করণ, অনেক মেধাবী অফিসারের ক্যারিয়ারে তৈরি করেন প্রতিবন্ধকতা এবং গুমের ঘটনার মাধ্যমে দমন করেন সরকার বিরোধীদের। এসবের মাধ্যমে তারা সরকারকে ক্ষমতায় ধরে রাখার জন্য করেন নিজেদের ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার। একটি দেশের গণতন্ত্রের মূল চালিকা শক্তি হলো নাগরিকদের ভোটাধিকার, আর তা নিশ্চিত করতে যাদের ছিল সর্বোচ্চ দায়িত্ব, সেখানেই 2012 থেকে 2022 সাল পর্যন্ত দায়িত্ব পালন করা 3 নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ, কে.এম. নুরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়াল করেছেন একের পর এক প্রশ্নবিদ্ধ নির্বাচন। প্রতিটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের আয়োজন করে ভূমিকা রাখেন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনার। তাদের সময়ে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচন ছিল বিতর্কিত, যা বিবেচিত হয় গণতন্ত্রের জন্য একটি কালো অধ্যায় হিসেবে। এই যে রক্তারক্তি গন্ডগোল আমরা চাই না, কখনোই চাই না। সরকারের আয়ের বড় একটি খাত বিদ্যুৎ খাত, আর এই বিদ্যুৎ খাতের দুর্নীতি এবং অপব্যবহারের পেছনেও ছিলেন উচ্চপদস্থ কর্মকর্তারা। সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং আহমদ কায়কাউস বিদ্যুৎ খাতের চুক্তি এবং নবায়ন প্রক্রিয়ায় নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দেশের অর্থনীতিতে সৃষ্টি করেন বিশাল চাপ। তাদের এই কর্মকাণ্ড দেশের বিদ্যুৎ খাতকে ঠেলে দেয় একটি সংকটময় পরিস্থিতির মুখে।
আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল একটি বিশেষ গোয়েন্দা সংস্থারও। সংস্থার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আবেদিন দায়িত্ব পালনকালে ঘটিয়েছেন অসংখ্য গুমের ঘটনা। এসব ঘটনা ঘটানো হয়েছিল সরকারের সমালোচকদের দমন করতে। সরকার তার ক্ষমতা ধরে রাখতে তৈরি করে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র NTMC, যার যাত্রা শুরু হয় 2013 সালে। সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান নাগরিকদের ফোন কল এবং ইন্টারনেটে বিভিন্ন যোগাযোগ অ্যাপে আড়িপাতা এবং নিয়ন্ত্রণের কাজ করতেন। এই সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমেই দমন করা হয় বিরোধী মতকে, যা ব্যবহৃত হয় সরকারের ক্ষমতা ধরে রাখার কৌশল হিসেবে। আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখতে পুলিশ বাহিনীর ভূমিকা ছিল অপরিহার্য। আইজিপি AKM শহীদুল হক, বেনজির আহমেদ এবং মনিরুল ইসলাম এ সময় দায়িত্ব পালন করেন। তাদের নেতৃত্বে বিচার বহির্ভূত হত্যা, গুম এবং বিরোধী দলের উপর নিপীড়ন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায়। 2018 সালের নির্বাচনে পুলিশের প্রশ্নবিদ্ধ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানেরও ভূমিকা ছিল উল্লেখযোগ্য। পুলিশ জীবন বাঁচাতে এবং জীবন সাজাতে সব ক্ষেত্রেই শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান তার ব্যবসায়িক সুবিধার জন্য সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং তার ব্যবসা প্রসারিত করেছিলেন। তাকে স্বজনতোষী পুঁজিবাদের একটি বড় উদাহরণ হিসেবে দেখা হয়। প্রোটেকশন কাউকে দেওয়া হবে না, তো সেটা তো আমরা এই 15 বছরের শাসনকালের পরিপ্রেক্ষিতে দেশের জনগণ আজ অপেক্ষা করছে একটি নতুন দিগন্তের সূচনা দেখার জন্য, যেখানে ফিরে আসবে ন্যায় বিচার, সুশাসন এবং মত প্রকাশের স্বাধীনতা। জনগণের আশা, ভবিষ্যতে এমন একটি সরকার আসবে যা জনগণের জন্য কাজ করবে এবং দেশের গণতান্ত্রিক মূল্যবোধকে পুনরুদ্ধার করবে। হাওলাদার শামীম, RTV।